পশ্চিমা সংবাদ মাধ্যম যখন শেখ হাসিনা ইন্টারভিউ হুবহু প্রকাশ করেছেন, এবং সেটা নিঃসন্দেহে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমা গণমাধ্যম গুলো বাংলাদেশ সম্পর্কে তাদের যে সিদ্ধ মনোভাব ছিল সেটা বদলাতে শুরু করেছে। বদলে গেছে এরকম আমি বলছি না, কিন্তু বদলাতে শুরু করেছে, এবং মোহাম্মদ ইউনূস সম্পর্কে তাদের যে উচ্চাসা ছিল সেটা সম্পূর্ণ বোঝা গিয়েছে যে তিনি একটি ব্যর্থ প্রশাসক। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে একটা বড় বিস্ফোরণ ঘটে গেল। সেটি অনেক বড় একটি বিস্ফোরণ হিসেবে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে। তো রয়টার্সের সাথে তার যে সাম্প্রতিক যে মানে একেবারেই টাটকা বলা যায় যে সাক্ষাৎকারটি, সেটি নানান দিক নিয়ে আলোচিত হচ্ছে। কেমন মনে হয়েছে, কি ভাবছেন, কি দেখলেন, কি পড়লেন, কি বুঝলেন? আজকে যে পশ্চিমা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা যে যাকে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তথাকথিত অভিযোগ বলে বাংলাদেশ থেকে করা, তার সাক্ষাৎকার তারা নিচ্ছেন এবং প্রকাশ করছেন। পশ্চিমা দেশগুলি বাংলাদেশ সম্পর্কে মনোভাব বদলাতে শুরু করে, এক। এবং দুই হচ্ছে মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে তাদের যে ধারণা ছিল সেটা বুঝতে পেরেছেন যে মোহাম্মদ ইউনূস এই 1 বছরের উপরে ঘটে গেছে এবং তিনি ব্যর্থ, তিনি প্রশাসক হিসেবে ব্যর্থ। তার কাছ থেকে যেটুকু তারা আশা করছিলেন শক্তি, তারা দেখেছিলেন যে এর চেয়ে তো বোধ হয় শেখ হাসিনার সঙ্গে কথা বলে তার সঙ্গেই কোনো একটা সমঝোতা এলেই হয়তো ভালো হবে। সেটা এখন যাই না, সেটা পরে বোঝা যাবে, সেটা এখনো বোঝা যায়নি এমন কোনো। এবং সেই কারণেই তারা দেখেছেন যে ইউনূসকে দিয়ে আর তাদের কোনো যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। এবং লক্ষ্য করলেই দেখবেন যে তিনি যে সাক্ষাৎকারে যে স্বাভাবিক প্রশ্নগুলো, অর্থাৎ তথাকথিত একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে যেখানে তার বিচার চলছে, সেই বিচার সম্পর্কে শেখ হাসিনার মন্তব্য, সেটা যে একটা অবৈধ সরকারের একটি অবৈধ বিচার ব্যবস্থা, এখানে কোনো বিচারই হচ্ছে না, যেটা ক্যাঙ্গারু কোর্ট, সেই শব্দটা উনি ব্যবহার করেননি কিন্তু আমি করছি। ক্যাঙ্গারু কোর্টের মতো আইনজীবী যিনি, অভিযুক্তের আইনজীবী যিনি, বিচার করবেন যিনি, সবাই এক পক্ষ। একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এবং আপনি একটি লেখাও লিখেছেন সেটি নিয়ে। সেটি হচ্ছে আর্টিকেল 15-তে ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ। আমি টাইটেলটা একটু ছোট করে বললাম, এর মধ্যে খুন, হত্যা, আরো বিশদ বর্ণনা রয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ঘটনাগুলো 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে বা ঘটছে, সেগুলোর কোনো প্রমাণ বা সেগুলোর কোনো তথ্য প্রমাণ কেউ বাংলাদেশে কেউ সেগুলো বলছেন না। বাংলাদেশে যে অনেক সাংবাদিক যে জেলে আছে, রাজনৈতিক নেতা বাদে বহু, এরা অভিযোগ করছেন শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুনের, কিন্তু জেলের মধ্যে যে অন্তত এই আবেদনে লেখা আছে আপিলে 20 জন অন্তত আওয়ামী লীগের নেতা যারা জেলের মধ্যে মারা গিয়েছে। আমি তো নিজে ব্যক্তিগতভাবে জানি একজন সাংবাদিক, তিনি ক্যান্সার আক্রান্ত, তিনি রয়েছেন, প্রথম 2 মাসে তাকে চিকিৎসার ওষুধ পর্যন্ত দেওয়া হতো। এমনকি সিনিয়র মন্ত্রী, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি তো নিজে জানি বগুড়ার জেলে 9 জন মারা গেছে, তাদের নাম ধাম সকলেই, সেইগুলো সমেত এই তথ্যগুলো নেদারল্যান্ডের যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট যেটা আছে, ক্রিমিনাল কোর্টে তিনি তার একজন বিশিষ্ট লয়ার, তার মাধ্যমে সেটা তিনি দাখিল করেছেন। এবার হচ্ছে এই লয়ার কিন্তু যে অ্যাডভোকেট, তিনি কিন্তু দেশে অ্যাডভোকেট নন। তিনি তিনি কেবলমাত্র একটি অপরাধ সুযোগ বিষয়ে কেউ অভিযোগ করছেন সেই কারণে তিনি মামলা দায়ের করবেন তা নয়। তার মানে প্রাথমিকভাবে আমি এই খবরটা কিন্তু 2 মাস আগে লিখেছিলাম যে শেখ হাসিনা যে মিটিং করছেন, অনেকে জানতে চাইছেন কি মিটিং করছেন। আমি বললাম একটি মিটিং করছেন কারণ তিনি এবার একটা আন্তর্জাতিক কোনো আদালতে যাবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং তার জন্য আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা কিছু আইনজীবীকে তিনি যোগাযোগ করছেন। সে আইনজীবী পাওয়া গেছে স্টিফেন পাওয়েল কেসি, তিনি একজন, তিনি খুব বিখ্যাত আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা একজন আইনজীবী। তিনি যখন মামলাটি গ্রহণ করেছেন তাহলে প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন যে এই মামলাটি করা যায়। দ্বিতীয়ত, মামলাটি আন্তর্জাতিক আদালতে যে দায়ের করা হতো, প্রথম দিনই তারা ছুঁড়ে ফেলে দিতে পারত, তারা ছুঁড়ে ফেলে দেয়নি, তারা মামলাটা তাদের নথিতে নথিভুক্ত হয়েছে। এখন তার পরবর্তী প্রক্রিয়াটা কি হবে, সেইখানে যে অভিযোগগুলো রয়েছে ইউনূসের বিরুদ্ধে, যা যা ঘটেছে, যত
নেতা কর্মীকে আক্রমণ করা হয়েছে, তাদের জেলে পড়া হয়েছে, এমনকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে প্রচুর শিল্পী সাহিত্যিক তাদেরকে বলতে হেনস্থা করা হচ্ছে। শিল্পী সাহিত্যিক বহু এমনই অনেক আছে যে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করতেন, তারা আওয়ামী লীগের কর্মী নন, আওয়ামী লীগের কোন জেলা বা কোথাও উপজেলার তারা চেয়ারম্যান নন। এরকম লোকদের হেনস্থা করা হচ্ছে কেবলমাত্র সন্দেহ তিনি আওয়ামী লীগকে নাকি সমর্থন করতেন, এই অভিযোগ। এটা কোনো একটা অভিযোগ হতে পারে, এটা কোনো একটা কারণ হতে পারে? এটা কি সভ্য দেশ? এটা কি সভ্য দেশের কোনো নমুনা? আজকে যদি কথার কথা ধরে নিই, যদি কোনো কারণে ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আজ যারা ইউনুসকে সমর্থন করছে উগ্রভাবে, তাদের কি একই হাল হওয়া উচিত? তাই কি? সেটাই কি গণতন্ত্রের নিদর্শন? তারা কি তাই চাইছেন? এতকাল আওয়ামী লীগের লোকেদের সব জেলে পুরে রাখা হয়েছে, হয়নি এসব। হ্যাঁ, কোথায় এই তো সেই এত, আমি তো শুধু আমি সাংবাদিক হিসেবে জানি সাংবাদিক কয়েকজন হেনস্থা হয়েছে, নিগৃহীত হয়েছে, এটা হয়েছে, হয়নি যে তা না, কিন্তু কয়েকজনের নামে একজন বিশিষ্ট আন্তর্জাতিক ভাবে খ্যাতনামা একজন আলোকচিত্রী, তার সম্পর্কে যে বলা হয় তার তো ব্যাকগ্রাউন্ডই অন্য। তার তো কাজই ছিল যে আওয়ামী লীগকে সরকারকে ব্যতিব্যস্ত করা। তো তার দীর্ঘ বিষয়ে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করেছি, আমি গবেষণাও করেছি, ভবিষ্যতে লেখার ইচ্ছা লিখবো তার সঙ্গে। এই ভদ্রলোক কি? এই ভদ্রলোক কি? মানে তিনি খুব নিছক একজন আলোকচিত্রী নন, তিনি খুব ভিআইপি আলোকচিত্রী, এবং তার সঙ্গে ওঠা বসা মার্কিন প্রশাসন, তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা হচ্ছে ইউনুসের। এই জন্য ইউনুস ক্ষমতায় আসার পর তাকে 21 পদক দিয়ে, তাই না, পুরস্কার জন্য। ফলে প্রত্যেকের একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই আদর্শ অনুসারে তিনি কাজ করেছেন। এরকম শয়ে শয়ে সাংবাদিককে তো শেখ হাসিনা হেনস্থা করে, শুধু ভুল ধারণা না। এমনকি যারা হেনস্থা হয়েছে তাদের মার্কিন প্রশাসন আবার পুরস্কারও দিয়েছে। যে প্রতিষ্ঠানের হয়ে তিনি সাংবাদিকতা করেছেন, যার জন্য হেনস্থা হতে হয়েছিল, যার জন্য পুরস্কৃত হবেন, তার আবার সেই প্রতিষ্ঠানে সেই ধরনের জায়গা হয়নি পরবর্তীকালে। তিনি কোথায় আছেন আমি জানি না, নাম বলছি না, সকলেই জানেন কে মহিলা সাংবাদিক, তিনি কোথায়, তিনি কি করছেন, তাকে কেন সেই প্রতিষ্ঠান সামনে এনে সম্পাদকের মর্যাদা দিচ্ছে না? এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক। তো যাই হোক, এগুলো সবই বলতে গেলে অনেক কিছুই বলা যায়। প্রত্যেকটা জিনিসেরই একটা মানে নির্দিষ্ট লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে ৭১-এর আগে বাংলাদেশকে নিয়ে যেতে, একমাত্র এটাই লক্ষ্য। ফলে তার লক্ষ্যে যারা, আর দ্বিতীয়ত একই সঙ্গে হচ্ছে যারা মনে করেন যে না ঠিক আছে, একদম মধ্যে একটা অংশ আছে তারা মনে করেন যে ৭১-কে আমি মেনে নিচ্ছি, কিন্তু ৭১-কে মেনে নেওয়ার পর আমাকে এটাকে পশ্চিমী শক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাদের সঙ্গে তাদের সুবিধা বেশি দেখতে হবে। ফলে এটা আবার একটা গোষ্ঠী আছে, এবং সেই গোষ্ঠীটা এখন বর্তমানে ক্ষমতায় তারা ক্ষমতায়, এবং তারা ঠিক সেই কারণে প্রশ্রয় দিচ্ছেন যারা একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এবং পাকিস্তান যে সরকার যে কাণ্ড করেছিল মানে বাংলাদেশে, কি করে তাদের ডেকে এনে বসিয়ে দেখা করছেন, কথা বলছেন, ভাবতেও তো অবাক লাগে। ভাবতে সেই যারা মারা গেলেন, সেই কত লক্ষ মানুষ, যেটা গণহত্যার, কত মা বোনেদের সম্মান লুট করলো যারা, তারা এসে আজকে এখানে সম্পর্ক তৈরি করছে, বাণিজ্যিক সম্পর্ক তৈরি করছে। হাস্যকর ব্যাপার, হাস্যকর বিষয়। ফলে সেই কারণে আমার মনে হয়েছে যে সব মিলিয়ে পরিস্থিতি শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের কারণে আগামী দিনে বাংলাদেশ, আমি মনে করি একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের সম্ভব, বাংলাদেশের এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যেটা আমি আশা করেছিলাম উনি হয়তো আরেকটু স্পষ্ট করতে পারতেন, সেটা করলে হয়তো ভবিষ্যতে করবেন, হয়তো সবটা হয়তো সব কাজ একসঙ্গে হয়তো করেননি, এটা হতেই পারে। উনি অত্যন্ত কুশলী একজন রাজনীতিবিদ এবং দক্ষ কূটনীতিবিদও বটে, হয়তো ভবিষ্যতে বলবেন। কিন্তু আমার মনে হয়েছে তিনি বলতে পারতেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল বলে যেটা গঠিত করা হয়েছে, ওটা সম্পূর্ণ ভিত্তিহীন, অবৈধ। এই কারণে অবৈধ যে একটি নির্বাচিত সরকার সাধারণত এটা করে থাকে, ওরা নির্বাচিত সরকার নন। বিএনপি গিয়ে তাকে স্মরণও করিয়ে দিয়েছেন যে আপনি কেয়ারটেকার সরকারের মতো আচরণ করুন। উনি কেয়ারটেকার সরকারের মতো আচরণ করছেন না, একটা নির্বাচিত সরকারের মতো আচরণ করছেন। দুই হচ্ছে যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়ে থাকে,
কিন্তু এটা তো যুদ্ধাপরাধ নয়। ধরিনি যে আমি শেখ হাসিনা অপরাধ কিছু করেও থাকে না, সেটা তো ডোমেস্টিক্যালি কিছু ঘটেছে আর কি, তাই না? সেটা তো ফৌজদারি আইনের আওতায় আছে। তার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে, এটা ব্যাপারটাই তো হাস্যকর। ফলে তিনি যে প্রশ্নগুলো স্বাভাবিক ছিল, যা প্রশ্ন, এবং তিনি যেহেতু ওই ঢাকাতে যে বিচার চলছে, বিচার নয় রাদার প্রহসন চলছে, সেখানে তার বক্তব্য তিনি তো বলতেও পারছেন, এবং তার অনুপস্থিতিতে একটা বিচার চলছে। ফলে তার যে বক্তব্য, যেটা জানানো দরকার ছিল সবাইকে, সেটা ধরুন বাংলাদেশি গণমাধ্যমে বলে কোনো লাভ হতো না, কারণ কেউ ছাপবেও না। বাংলাদেশি গণমাধ্যমে শেখ হাসিনা বিরোধী কোথাও কোনো মন্তব্য এলে সেটা কিন্তু বহু তারা বিদেশি যেখান থেকে যেই বলে থাকুক, তারা কিন্তু বাংলাদেশি গণমাধ্যম সেটা চাপায়, তারা প্রকাশ করে। এই ইন্টারভিউটা হয়তো প্রকাশিত হবে না বাংলাদেশের সংবাদ মাধ্যমে, মনে হয় আমার। এতটা সাহসী নয় এখন গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবাই পড়ছে, দেখছে, সামাজিক যোগাযোগ সবাই পড়ছে, তারাও পড়ছে, তারা বলতে পারছেন না কোনো কারণে। অনেক রকমের তাদের কম্পালশন আছে, চাকরি রাখার কম্পালশন আছে, নিরাপত্তার প্রশ্ন আছে, সেই সব কারণেই তারা করছেন। কালকে একজন সাংবাদিক, তিনি ৭১-এর সম্পর্কে একটি গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছেন, গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারা প্রতিবাদ করেছে। বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধ হবে না, হবে বাংলাদেশে যারা সন্ত্রাসবাদী শক্তি, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নিশ্চয়ই হবে। বাংলাদেশের মানুষ তো তারা তো প্রগতিশীল মানুষ, তাদের সঙ্গে কেন যুদ্ধ হবে? তাদের সঙ্গে যুদ্ধ হবে না। তারা একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার সঙ্গে যুদ্ধ হলেও হতে পারে। সেটা আমি এখনো হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে এমন আমি বলতে পারছি না। যদি হওয়ার সম্ভাবনার কথা যে বলছেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে কোনো সংঘর্ষ হবে না, যেটা হবে বাংলাদেশের সঙ্গে জঙ্গি যারা আছে তাদের সঙ্গে সংঘর্ষ, জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে। এখন যে কথাগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই সাক্ষাৎকারের একটি বড় তাৎপর্য, সেটা হলো এই প্রথম শেখ হাসিনা তার বক্তব্য, যেটা আমি বলছিলাম যে উভয় পক্ষের বক্তব্য হলেই একটা সঠিক সংবাদ হয়। তো এক পক্ষের কথাই আমরা এতকাল শুনছিলাম, অন্য পক্ষের কথা শুনিনি। ফলে ওনার যুক্তিগুলো কি, ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলো কতটা সত্য বা তার প্রকৃত তথ্য কি, সেটা আজকে উনি স্পষ্ট করে দিয়েছে। সেটাই আমার কাছে সব থেকে বড় মনে হয়েছে। এটা একটা নিঃসন্দেহে সেটাই হচ্ছে একটা বিস্ফোরক ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ। আসলে তাই, কারণ অনেকেই এই সাক্ষাৎকারটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো, আমরা দেখলাম যে ছোট ছোট কথাগুলো, উত্তরগুলোকে আলাদা করে সবাই ব্যবহার করছে, শেয়ার করছে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা যে কথাগুলো বলেছেন সেগুলোর সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষই, মানে অনেকেই, আমরা যদি ধরে নেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, যারা এই সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না, তারা কিন্তু অনেকেই এটাকে গ্রহণ করেছেন। তাদের সবাই যে বাংলাদেশ আওয়ামী লীগ করে তা কিন্তু না, কিন্তু সাধারণ মানুষদের পক্ষ থেকেও বঙ্গবন্ধু কন্যার এই সাক্ষাৎকারটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবং এখন তো মনে হচ্ছে যে উনি আরো সাক্ষাৎকার দিক, আন্তর্জাতিক মিডিয়াতে আরো কথা বলুক তিনি, এবং উনার পক্ষের কথাগুলো মানুষ শুনতে চান। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্ব বহন করছে আপনি যে কথাগুলো বললেন। আর সাম্প্রতিক সময় আমি, যেহেতু সাক্ষাৎকার বিষয় চলে এলো, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু দৌহিত্র সজীবাজের জয়, তিনি এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেটিও আমরা দেখলাম যে সমস্ত বাঙালি মহলের সহ, মানে প্রায় সারা পৃথিবীর মানুষজনের কেন্দ্রবিন্দু, তো যারা বাংলাদেশের সাম্প্রতিক সময় নিয়ে মানে আলোচনা করছেন বা বাংলাদেশ নিয়ে কথা বলছেন, সবাই সেই সাক্ষাৎকারটি নিয়েও কথা বলছেন। সেটা সম্পর্কে যদি একটু বলেন। না, সেটাতে জয় যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, বা সেই নির্বাচনটা বৈধ হবে না। কারণ যে দেশটার স্রষ্টা যে দলটি, সেই দলটি যদি নির্বাচনের বাইরে থাকে,
তাহলে তো সেই নির্বাচন স্বাভাবিকভাবেই সেটা গ্রহণযোগ্য না। এবং কাউন্টার প্রশ্ন করেছেন যেরকম পররাষ্ট্র উপদেষ্টা, তাহলে আগের নির্বাচনগুলো কি সব সঠিক ছিল? নাও যদি থাকে, কিন্তু সেই নির্বাচনগুলোতে তো আওয়ামী লীগ তো কখনো বলেনি যে বিএনপি কে তোমরা নির্বাচন বয়কট করো। নিষিদ্ধ নির্বাচন বয়কট করেছেন, নিষিদ্ধও করেন 2014 বা 2024, আমি 18টা বাদই দিলাম, এই দুটোতে তারা পার্টিসিপেট করেছেন। 2009-ও করেছেন পার্টিসিপেট। 2009-তে তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে তারা রীতিমতো গোহারা হেরেছেন। কিন্তু তার পরবর্তীকালে যেটা এই 2009 নির্বাচনটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে এটা বুঝেছিল বিএনপি যে তাদের পছন্দের যদি কোনো কেয়ারটেকার না হয়, পুতুল কেয়ারটেকার না হয়, যে কেয়ারটেকার তাদের জিতিয়ে দেবে না, এমন কোন কেয়ারটেকার যদি না হয়, তাহলে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ নেই। তবে একটা ধারণা প্রচার করা হতো যে সঠিক অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ 100 আসনও পাবে না, কি 10টি, কেউ আরো কমও বলবে। কিন্তু আমি তো নিজে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তে গ্রামাঞ্চলে ঘুরে দেখছি, আজকে যে কথাগুলো আপনার রিক্সাওয়ালাদের মুখে শুনছেন, সাধারণ গরিব মানুষের কথা শুনছেন, আমি তখন শুনেছিলাম গ্রামগঞ্জে ঘুরে তাদের কথা। আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে তাদের অনেক অভিযোগ ছিল, কিন্তু তারা এটা বলেছিলেন যে শেখ হাসিনা যে রাজনৈতিক স্থিরতা দিয়েছে, সেই স্থিরতাটা তারা কতটা প্রাজ্ঞ আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষ তথাকথিত বুদ্ধিজীবীদের থেকে। তারা বলতেন যে শেখ হাসিনা যদি চলে যান তাহলে দেশটা কিন্তু রসাতলে।